বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাবু বলেছেন যে বাংলাদেশের ভালো ভারতের চাইতে অন্য কোনো দেশ বেশি চায় না। তিনি বোঝাতে চেয়েছেন যে ভারতীয়রাই শুধু বাংলাদেশের মঙ্গল সবচেয়ে বেশি কামনা করে, কিন্তু ওনাদের যেই কর্মযজ্ঞ সেই 1971 সাল থেকে, তাতে কি প্রমাণিত হয় যে ওনারা আমাদের ভালো চান? ওনারা অন্য সব দেশিদের চাইতে বাংলাদেশের মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এই যে জয়শঙ্কর বাবু আরও বলেছেন যে তাদেরকে খেপানো যাবে না, উত্তেজনাকর বক্তব্য দিয়ে তাদেরকে খেপানো যাবে না, এটা বন্ধ করতে হবে। আমরা বললেই দোষ, আর তারা হলো কৃষ্ণ। কৃষ্ণরা যত কুকর্মই করুক না কেন, তাতে দোষের কিছু নাই। আমরা বাংলাদেশিরা বলবো যে ওরা কুকর্ম করেছে। কৃষ্ণরা কি কর্ম করেছে? ভারতের কৃষ্ণরা যা বলো কুকর্ম করেছে। সুতরাং তাহলে আমরা হয়ে যাব খারাপ, এটা মোটেই কোনোভাবে গ্রহণযোগ্য নয়। দেখুন, ওরা স্বাধীনতার পরপরই বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এর যেই পার্বত্য চট্টগ্রাম এলাকা আছে, না দক্ষিণ পশ্চিমে আর কি পার্বত্য চট্টগ্রাম, তো এই পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করার জন্য ওরা শান্তি বাহিনী নামে একটি বিচ্ছিন্নতাবাদী বাহিনী গড়েছিল, যেটা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে ভারত থেকে আলাদা করার জন্য চুক্তি পর্যন্ত করেছিল এই লীগ আর বাহিনীদের দ্বারাই। সেই চুক্তির সময়, সেটা হয়েছিল অবশ্য 2001 সালে, সেই চুক্তির সময় তারা এসেছিল বাংলাদেশের ভিতরে। তারা বলতে ভারতীয় বাহিনীর লোকজনেরা এসেছিল বাংলাদেশের ভিতরে সেই চুক্তি সম্পাদন করার জন্য। আর সেই চুক্তি করার ফলে পার্বত্য চট্টগ্রামের 3টা জেলায় বাংলাদেশিরা আজও জমি ক্রয় করতে পারে না। এভাবেই লীগাররা বাংলাদেশিদেরকে বঞ্চিত করেছে পার্বত্য চট্টগ্রামের ভূমি মালিকানা থেকে। এর দায় অবশ্যই লীগার বাহিনীদের নিতে হবে। লীগার বাহিনীদের কাছ থেকে এই ক্ষতিপূরণ অবশ্যই আদায় করতে হবে। আর এটা সম্পূর্ণই দেশবিরোধী একটা কাজ, যেটা লীগার বাহিনী ভারতের বাহিনীকে বাংলাদেশে এনে শান্তি বাহিনী তকমা লাগিয়ে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে ছিন্ন করেছে। তো বন্ধুরা, এভাবেই পার্বত্য চট্টগ্রামকে ছিন্ন করলো ভারতীয়রা এবং লীগাররা বাংলাদেশ থেকে। তাই আমরা এর জন্য অবশ্যই লীগারদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করব। যদি ক্ষতিপূরণ না আদায় করতে পারি, তাহলে আমরা যারা এখন তত্ত্বাবধায়ক সরকারে আছি তারা দায়বদ্ধ থেকে যাব, যেমনটি দায়বদ্ধ আছে লীগার বাহিনীর লোকজনেরা।
তারপরে জয়শঙ্কর বাবু আরও বলেছেন যে নির্বাচন দিতে হবে, কারণ নির্বাচনের মধ্যে ম্যান্ডেট থাকে যে আমরা নির্বাচনে জয়ী হলে এটা করব, সেটা করব, সেটা করব, হ্যাঁ, ভারত বিরোধী কোনো কিছু করব না, ভারত হাসিনার আউ বাহিনীদের ক্ষমতায় থাকাকালীন সময়ে গত 16টি বছর যা কিছু করেছে বাংলাদেশের ভিতরে তার জন্য কোনো বিচার আয়োজন করব না, এ ধরনের ওয়াদা থাকবে সেই নির্বাচনী ম্যান্ডেটে। আর এভাবেই ছাড় পেয়ে যাবে ভারত। অর্থাৎ ভারতের সরকার যে বাংলাদেশের যে সীমান্ত প্রহরী বর্ডার গার্ড সৈনিকরা এখনও বন্দি আছে, 18,000 সীমান্ত প্রহরী বিডিআর সৈনিকরা এখনও বন্দি আছে, তাদেরকে ছাড়া হচ্ছে না এই ভারতের কূট চালের কারণে। ভারতের কূট চালে পড়ে গেছে বাংলাদেশের সেনাবাহিনীর লোকজনেরা, বাংলাদেশের প্রশাসনের লোকেরা, বাংলাদেশের সরকারি কর্মকর্তারা। আর তারা যদি এখন ছেড়ে দেয় সেই 18,000 নির্দোষ বিডিআর সৈনিককে, তাহলে তারা সব সত্য ফাঁস করে দিবে এবং তারা ধরা খেয়ে যাবে। আর সেজন্যই তারা ছাড়ছে না এই বিডিআর সৈনিকদের। 18,000 বিডিআর সৈনিক, চিন্তা করছেন? বাংলাদেশের মানুষকে দিয়ে বাংলাদেশের সৈনিকদেরকে আটকে রেখেছে ভারত সরকার, ভারতের গোয়েন্দা বাহিনী র। সুতরাং বুঝতেই হবে যে ভারত বাংলাদেশকে কতটা দখল করে রেখেছে, এখনও দখল করে রেখেছে। এজন্যই বলবো যে এখনও ভারত সরকারের প্রেসারে পড়ে বাংলাদেশের যারা কর্মকর্তা আছেন, বাংলাদেশের যারা প্রশাসন চালাচ্ছেন, বাংলাদেশের যারা সেনাবাহিনীতে আছেন, যারা অন্তর্বর্তী সরকারে আছেন, তারা সবাই এখনও ভারত সরকারের চাপের মধ্যে আছেন। এই জন্যই তারা ছাড়তে পারছেন না সেই 18,000 বিডিআর সৈনিকদেরকে, যাদেরকে আটক করা হয়েছিল সেই 2009 সালের ফেব্রুয়ারি মাসের নাটকীয় বিদ্রোহের পরে। তো বন্ধুরা, আর জয়শঙ্কর বাবু বলেছেন যে সব কিছু হতে হবে গঠনমূলক, অর্থাৎ ভারতের সাথে আলোচনা সাপেক্ষে বাংলাদেশের সরকারকে সব কিছু করতে হবে। বুঝতে পারছেন? আর এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, আমরা এটা কোনোভাবেই মেনে নিব না যে ভারত সরকারের সাথে গঠনমূলক আলোচনার মাধ্যমে বাংলাদেশের সরকারকে কাজ করতে হবে। আর সেটা করবে না বলেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেটা করবে না বলেই এখনও ক্ষিপ্ত আছে ভারতীয় বাহিনী। ভারত বাংলাদেশের পণ্য রপ্তানিতে বাধা তৈরি করছে, রাস্তা বন্ধ করে দিয়েছে। সেই চিকেন নেক অর্থাৎ মুরগি ঘাড়ের সমতুল্য একটু জায়গা উত্তরাঞ্চলে, সেই রাস্তাটা বন্ধ করে দিছে। মাত্র 25-30 কিলোমিটার রাস্তা, সেই রাস্তাটা বন্ধ করে দিছে ভারত। সেটা দিয়ে মাল যেত বাংলাদেশ থেকে নেপাল, ভুটান। তারপরে বাংলাদেশে গার্মেন্টস পণ্যগুলি রপ্তানি হতো ভারতের এয়ারপোর্ট ব্যবহার করে, সেটাও ভারত বন্ধ করে দিছে। বন্ধ করাতে তাদেরই ক্ষতি হচ্ছে বেশি। বাংলাদেশ এখন অন্য এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি করতেছে। তারপরে নেপাল, ভুটানে অন্যভাবে বাংলাদেশ থেকে মাল পাঠাচ্ছে। তো আরেকটা কথা হলো যে সুতা আমদানি বন্ধ করে দিছে বাংলাদেশ সরকার। শুধু সুতা না, আরও অন্য অন্য সকল আমদানি এখন
ভারত থেকে বন্ধ, অর্থাৎ বাংলাদেশ আর আমদানি করবে না ভারতের কোনো কিছু। তো বুঝতেই পারছেন ভারত এখন অর্থনৈতিক চিপার মধ্যে আছে। অর্থনৈতিক চিপা এমন একটা চিপা যে না পারবে কইতে, না পারবে সইতে। তারা দিশেহারা অবস্থায় আছে, পাগলের মতো আছে ভারতের সরকার। তাই তো এখন তারা দিশেহারা হয়ে ভারতের মুসলমানদের দানের যেই সম্পত্তির ভাণ্ডার সেটা দখল করার জন্য আইন করেছে। অর্থাৎ মুসলমানদের ওয়াকফা সম্পত্তির বিরোধী একটা আইন করেছে যে মুসলমানদের ওয়াকফা সম্পত্তির মালিক হবে ভারতের সরকার এখন। আর এভাবেই তারা মুসলমানদের সম্পদ কেড়ে নিচ্ছে, দানের সম্পত্তি পর্যন্ত তারা কেড়ে নিতেছে। বুঝতেই পারছেন তারা সংখ্যালঘু মুসলমানদের কতটা ভালোবাসে। আর বাংলাদেশের ভিতরে সংখ্যালঘু হিন্দুরা যদিও অনেক ভালো আছে, কিন্তু তারপরেও তারা চিৎকার করতেছে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের মানুষেরা নাকি বাংলাদেশের হিন্দুদের উপর অনেক নির্যাতন করতেছে। কিন্তু তারা এটা বলে না যে ভারতের ভিতরে ভারতের মুসলমানদের উপর তারা অকথ্য নির্যাতন করতেছে, যারা নাকি সংখ্যালঘু। ভারতের মুসলমানদের সম্পত্তি তারা কেড়ে নিতেছে, ওয়াকফা সম্পত্তি অর্থাৎ দানের সম্পদ ভাণ্ডার তারা কেড়ে নেওয়ার জন্য আইন করেছে, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আর এভাবেই তারা ভারতের সংখ্যালঘুদেরকে সম্পদহীন করছে। কিছু হলেই তারা বলে যে ভারতের মুসলমানরা নাকি বাংলাদেশ থেকে আসছে। এই যে ওয়াকফা সম্পত্তি যে আইনটা তারা করছে, ওয়াকফা সম্পত্তি মেরে দেওয়ার যে আইনটা তারা করছে, এটার বিরোধিতা করতেছে পশ্চিমবঙ্গের লোকেরা। আর পশ্চিমবঙ্গের ভিতরে কয়েকজন মারাও গেছেন। আর এখন নরেন্দ্র মোদী, শুভেন্দু, হেমন্ত, জয়শঙ্কর, তারপরে যোগী আদিত্যনাথ, এই সমস্ত বিজেপির সরকারি বাহিনীর লোকজনেরা বলতেছে যে বাংলাদেশ থেকে নাকি লোকজন গেছে, বাংলাদেশিরা নাকি এই ওয়াকফা সম্পদ মেরে দেওয়ার যে আইনটা এটার বিরোধিতা করতেছে ভারতের পশ্চিমবঙ্গের ভিতরে। এবং তারা বিভিন্ন ধরনের ভাঙচুর এবং খুন খারাপি করতেছে। অর্থাৎ তারা বুঝাইতে চাইতেছে যে পশ্চিমবঙ্গের ভিতরে যে সমস্ত মুসলমানরা আছে সবাই বাংলাদেশ থেকে আগত, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক। বুঝতেই পারছেন তারা কতটা মুসলিম বিদ্বেষী। আর সেজন্যই ভারতের বিজেপির হিন্দুত্ববাদীদের কোনোভাবেই বন্ধু হিসাবে গ্রহণ করা যায় না। আর যদিও চীনের বৌদ্ধ ধর্মীদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যায়, কিন্তু ভারতের বিজেপির হিন্দুত্ববাদীদের কোনোভাবেই বন্ধু হিসাবে গ্রহণ করা যায় না। কারণ ওরা মুসলমানদের ওয়াকফা সম্পত্তি পর্যন্ত মেরে দিতেছে, মুসলমানদেরকে বলতেছে যে তারা বাংলাদেশি, অর্থাৎ তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চক্রান্তে লিপ্ত আছে। তারা কোনোভাবেই মুসলমানদেরকে সইতে পারছে না ভারতের ভিতরে। তারা সবসময় বলে যে ভারতের মুসলমানরা নাকি বহিরাগত, অর্থাৎ শরণার্থীর মতো আর কি। তারা সবাই শরণার্থী, তাদের সবাইকে চলে যেতে হবে। কিন্তু
মুসলমানরা যে প্রকৃত ভারতীয় নাগরিক সেটা সেই সত্য তারা কোনোভাবেই মেনে নিতেছে না। তাই বলতেই হবে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি কোনোভাবেই বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারে না এবং তারা সেই ধরনের বন্ধুত্বের পরিচয় দেয়ও নাই। ভারতের বিজেপির হিন্দুত্ববাদীরা এই হাসিনার সন্ত্রাসীদের গত 16টি বছরের শাসন আমলে বাংলাদেশের ভিতরে এসে বাংলাদেশের বিরোধী দলীয় নেতা নেত্রীদেরকে কতভাবে নির্যাতন করেছে, ডিটেনশন সেন্টারে, তারপরে আয়নাঘরে তাদেরকে নিখোঁজ করে রেখেছে। সুতরাং বুঝতেই পারছেন যে ভারতের বিজেপির হিন্দুত্ববাদীরা কতটা খারাপ। তাই ভারতকে অবশ্যই বয়কট করতে হবে এবং জয়শঙ্কর বাবুর যে ঘোষণা যে তাদেরকে খেপিয়ে তুলে এরকম উত্তেজনামূলক বক্তব্য দেওয়া যাবে না, তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে যেখানে ম্যান্ডেট থাকবে ভারতের যত কুকর্ম তারা করছে এই গত 16টি বছর বাংলাদেশের ভিতরে ভারতীয় বাহিনী, সেই ব্যাপারে কোনো বিচার বা আদালতি কোনো কিছু করা যাবে না ভারতের বিরুদ্ধে। তারপরে এমনকি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। তারপরে ভারতের সাথে সবসময় গঠনমূলক আলোচনার মাধ্যমে বাংলাদেশের হুতানুতারা সব কিছু করবেন, এমনটাই তারা আশা করেন। সুতরাং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না, তারাও বুঝতে পারছে। তাই তারা বাংলাদেশ বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড এখন করে যাচ্ছে, যেটা সামনে তারা করবে। আর তার পরিণতি তারা ভোগ করতে শুরু করছে। তাদের দেশ থেকে আমরা পণ্য আমদানি বন্ধ করে দিছি, আমরা তাদের দেশের উপর নির্ভরশীলতা একেবারেই বাদ দিয়ে দিছি। সুতরাং বাংলাদেশ এখন স্বাবলম্বী হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে। প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সামনে আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ। বিজয় বাংলাদেশ, বিজয় বাংলাদেশের বন্ধুদের যারা প্রাণ দিয়েছে জুলাই আগস্টে, প্রাণ দিয়ে বাংলাদেশকে স্বাধীন রেখে গেছে, বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে আনছে ভারতীয় আওলিগার দখলদার বাহিনীদের হাত থেকে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকুক এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।